সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খতিয়ান, বা যেটাকে আমরা ইংলিশে বলি রেকর্ড অফ রাইটস। রেকর্ডস অফ রাইটস কথাটি শুনলেই সাধারণ যারা ব্যক্তি বা সাধারণ যারা স্টুডেন্ট তাদের বিষয়টি একদম মাথার উপর দিয়ে চলে যায় যে আসলে জমি জমা সম্পর্কিত বিষয়ের খতিয়ানটা কি বা রেকর্ডস অফ রাইটস কি। প্রচুর ঝামেলা, প্রচুর হিজিবিজি একটা বিষয় তার কাছে মনে হয়। আমরা আজকে এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, বিশেষ করে আপনারা যারা আইনের স্টুডেন্ট তাদের জন্য। যাই হোক, আমরা বিশেষ করে আজকে রেকর্ড অফ রাইটটা কি, অর্থাৎ খতিয়ানটা কি জিনিস, এটার প্রকারভেদ, বাংলাদেশের যে খতিয়ানগুলো আছে বা যে সার্ভেগুলো হয় বা রেকর্ডগুলো হয় সেগুলো কোথায় থেকে আসলে কিভাবে আসতেছে, আমরা একটু বিস্তারিতভাবে বিষয়টি ধারণা নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এর ধারাবাহিকতায় আমরা প্রথমে খতিয়ানটা আসলে কি জিনিস, রেকর্ড অফ রাইটসটা কি জিনিস। আচ্ছা, প্রথমে যদি রেকর্ড অফ রাইটটাকে আমরা ডিফাইন করি, তাহলে এটা হচ্ছে একটা জমির মালিকানার প্রমাণপত্র। মানে এটা কি? জমির মালিকানার প্রমাণপত্র, জমির মালিকানার প্রমাণপত্র। তাহলে খতিয়ানকে একটা জমির মালিকানার প্রমাণপত্র, এটা আমরা ইনিশিয়ালি কথা জানলাম। তো এখন প্রমাণপত্র, তাহলে এটার মধ্যে কি কি থাকবে? তাহলে এটার মধ্যে 1 নাম্বার অবশ্যই একটা দাগ নাম্বার থাকবে, দাগ নং থাকবে। তাহলে কি থাকবে? দাগ নং থাকবে। 2 নাম্বার ওই জমির প্রকৃতি থাকবে, অর্থাৎ জমিটা কি ধরনের, জমিটা কৃষি নাকি অকৃষি, নাকি জমিটা খাস জমি ওখানে, নাকি সেখানে পুকুর আছে না পানি আছে, নাকি সেটা পতিত কোনো জমি, নাকি চা বাগান, এরকম হচ্ছে জমির প্রকৃতি থাকবে, অর্থাৎ প্রকৃতি থাকবে। তারপর ওই জমিটা কার নামে বা কার দখলে আছে, তাহলে ওই ব্যক্তির কি থাকবে? দখলদারের নাম থাকবে, বা আমরা মালিকের নাম থাকবে, মালিকের নাম। আচ্ছা, তাহলে মালিকের নাম পাইলাম, দাগ নম্বর পাইলাম, জমির প্রকৃতি পাইলাম, এবং জমির পরিমাণটা থাকবে, অর্থাৎ জমির কতটুকু পরিমাণে জমি আছে, অর্থাৎ জমির আমরা পরিমাণটা পাবো। তাহলে আমরা একটা খতিয়ানের মধ্যে মূল কয়টি বিষয় পাইলাম? 4টি বিষয়। প্রথম হচ্ছে খতিয়ানটা হচ্ছে মালিকানার প্রমাণপত্র, যে এই জমিটা যে আমার, আমি কিভাবে বুঝবো এই জমিটা আসলে প্রকৃতপক্ষে আমার? এটা আমি পাবো ওই খতিয়ান দেখে। এবং খতিয়ান মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এক দাগ নম্বর থাকবে, জমির প্রকৃতি থাকবে, মালিকের নাম থাকবে এবং জমির পরিমাণ থাকবে। তাহলে আমরা এটার একটা স্পেসিফিকেশন মোটামুটি পেয়ে গেলাম যে আসলে খতিয়ানটা কি ধারণা। যাই হোক, এখন খতিয়ানটা আসলে কোথায় থেকে আসলো বা কোন আইনের মাধ্যমে খতিয়ানগুলো হয়ে থাকে। তাই খতিয়ানটাকে প্রকারত আসলে 2 ভাগে ভাগ করা হবে। খতিয়ানকে কয় ভাগে ভাগ করা হবে? 2 ভাগে। একটা হচ্ছে কি জরিপ খতিয়ান, বা এটাকে আমরা বলতে পারি সার্ভে খতিয়ান। কি খতিয়ান? সার্ভে খতিয়ান, SURVE, সার্ভে খতিয়ান। আর একটা হচ্ছে কি নামপত্তন খতিয়ান, বা যেটাকে আমরা বলি মিউটেশন খতিয়ান। এটার সাথে আপনারা বেশিরভাগ লোকই পরিচিত, কেননা যারা জমি জমা সম্পর্কে আসলে কেনা বেচা করে তারা সবাই জানে যে জমির মিউটেশন করা লাগবে, জমির নামপত্তন করা লাগবে, খাজনা খারিজ করা লাগতেছে। এটা হচ্ছে মিউটেশনাল খতিয়ান। তো এখন আমরা এই যে জরিপ খতিয়ানটা, আমরা কিন্তু অনেক নাম শুনেছি যে SA খতিয়ান, RS খতিয়ান, CS খতিয়ান, BS খতিয়ান। তাহলে এইগুলা কি? তো এই প্রত্যেকটাগুলো হচ্ছে কি জরিপ খতিয়ান। প্রশ্ন হচ্ছে জরিপ খতিয়ানটা কি? জরিপ খতিয়ানটা হচ্ছে এটা বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীনে কি ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এটা কি মিনিস্ট্রি অফ ল্যান্ড, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনে, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে সাধারণত এই রেকর্ডগুলো পরিচালনা করা হয়। অর্থাৎ আমরা সাধারণত চেইন টেনে বা প্রত্যেকটা ভূমি দেখে মাঠ পর্যায়ে গিয়ে সাধারণত এই রেকর্ডগুলো করা হয়, অর্থাৎ এই রেকর্ডটা সরাসরি সরকারি উদ্যোগে করা হয়। অর্থাৎ এই রেকর্ডটা করার ক্ষেত্রে আপনার আমার কোনো প্রকারে কি থাকবে না, এই রেকর্ডগুলো করার ক্ষেত্রে আপনার আমার কোনো হাত থাকবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা জরিপ খতিয়ানটা জানলাম যে কিভাবে হয়, এটা হচ্ছে আপনার আমার কোনো হাত না, এটা সরাসরি সরকার একটা মন্ত্রণালয় করে থাকে। তো এখন প্রশ্ন হলো, এই যে CS খতিয়ান, তাহলে CSটা কথাটা আসলে কোথায় থেকে আসলো? একটা কথা মনে রাখবেন, যত প্রকারের খতিয়ান তৈরি হয়েছে বা যত প্রকার খতিয়ান হয় সবগুলোর বাবা বলতে পারেন অথবা মা বলতে পারেন, বাবা বলেন আর মা বলেন, যাই বলেন, CSটা আছে মেন। অর্থাৎ প্রথম এই CSটা করেছিল ব্রিটিশরা।
কারা করেছিল? ব্রিটিশেরা করেছিল সিএস। তা আমরা সিএসটাকে যদি একটু ইতিহাসটা দেখি, সেটা আমরা দেখবো যে আমরা 1885 সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছিল। তো এই অ্যাক্টের মাধ্যমে সাধারণত এই খতিয়ানটা করা হয়েছিল। তো এই অ্যাক্টের সিএস খতিয়ানটা এই অ্যাক্টের 101 নম্বর ধারা অনুযায়ী, অর্থাৎ বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 এর 101 নম্বর ধারা অনুযায়ী সাধারণত সিএস খতিয়ানটা করা হয়েছিল। এই খতিয়ানটা করা হয়েছিল 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত এই খতিয়ানটা চলছে, কার্যক্রমটা চলেছে। এবং প্রথম কক্সবাজারের রামুতে শুরু হয়েছিল এবং দিনাজপুরে এসে শেষ হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো 1888 থেকে 1940 সাল পর্যন্ত এই খতিয়ানটা চলেছে। তাহলে এই খতিয়ানটা ব্রিটিশরা জমির প্রত্যেকটা, যে কার কাছে কতটুকু পরিমাণ জমি আছে, কোন জমিদারের কাছে কতটুকু পরিমাণ জমি আছে, এই বিষয়টা জেনে, যাতে যেন জমিদারেরা আবার কি ব্রিটিশকে যে খাজনা দিবে বা যে একটা জমির বন্দোবস্ত দিয়েছে জমিদারদের, তারা যেন আবার কি করতে হিসাব রাখতে পারে যে কতটুকু পরিমাণ খাজনা জমিদারেরা পাচ্ছে, সেই অনুপাতে আমার যে ওরা পেমেন্ট করতেছে বা জমিদার যে ইংরেজদের দিচ্ছে তা আসলে যথাযথ কিনা, এই বিষয়গুলো আসলে ইংরেজদের একটা বড় ধরনের কূটকৌশলে আপনি উর্বর মস্তিষ্কের একটা উদ্ভট বিষয় ধরে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, সে কারণে কি করেছিল যে সে সময় এই যে জমিদারেরা যে যাদের কাছে জমি ছিল বা যারা জমিগুলো ভোগ দখল করছিল তাদের উপর প্রচুর নির্যাতন করেছিল ট্যাক্স উঠানোর জন্য, খাজনা উঠানোর জন্য। কেন? আসলে এই হিসাব নিকাশটা প্রত্যেকটা জমিদাররা জানে, ওই নির্দিষ্ট পরিমাণ যদি খাজনা উঠাইতে না পারে জমিদার, তাহলে তো ঠিক সম পরিমাণ খাজনা বা যথাযথ পরিমাণ খাজনা ইংরেজদের দিতেই হবে, তাহলে তো জমিদারেরাই দেউলিয়া হয়ে যাবে। তো এরকম প্রেক্ষাপটে কিন্তু এই সিএস খতিয়ানটা তৈরি করেছিল জমিদাররা, জমিদারদের আমলে আপনার ইংরেজরা। তো এখন এই খতিয়ানটা ছিল মেন। এখন এই খতিয়ানটা কি করেছিল? এই খতিয়ানটা একদম ভূমিতে গিয়ে, অর্থাৎ প্রত্যেকটা জমিতে গিয়ে প্রত্যেকটা অংশ 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 কত কিত্তা 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 করে পরিমাণ করে এই খতিয়ানটা তৈরি করা হয়েছিল। সে কারণে এই খতিয়ানটার ভ্যালিডিটি অনেক বেশি হিসাবে আমরা ধরে নিতে পারি। এখন এই খতিয়ানটা শেষ হলো কত? 1940 সালে এসে খতিয়ানটা তৈরি করা শেষ হয়ে গেল। আচ্ছা, ওকে, আমরা সিএস খতিয়ান সম্পর্কে ঝামেলাটাকে দেখে নেই। তো এখন 1940 সালে এসে এই খতিয়ানের কাজটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আসি এসএ খতিয়ান। তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে যে ভাই সিএস খতিয়ান চলাকালীন অবস্থায় বা চলার পর আবার এসএ খতিয়ান কেন করার প্রয়োজন হলো? ওকে, এসএ খতিয়ান করা যদি আমরা প্রেক্ষাপটটার দিকে যাই, একটু আমরা এসএ খতিয়ানে যদি একটু প্রেক্ষাপটের দিকে যাই, তাহলে যে বিষয়টা দেখতে পাবো, একটু এটা আমি মিশাই দেই। আচ্ছা, এসএ খতিয়ানটা মেনলি করা হলো কি, জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল কত সালে? 1950 সালের মধ্যে কি করা হলো, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনটি তৈরি করা হলো। এটার ফলে কি এক জমিদারি প্রথা উঠে গেল, জমিদারি প্রথা উঠে গেল। জমিদারি প্রথা উঠে গেলে কি হলো, তো এখন আগে তো এই খতিয়ানগুলো কি কার নাম ছিল? খতিয়ানে জমিদারের নাম ছিল। প্রথমে একটা মনে রাখতে হবে, সিএস খতিয়ানে জমিদারের নাম ছিল। তাহলে জমিদারের নাম, সিএস খতিয়ানে জমিদারের নাম ছিল। কিন্তু পরবর্তীতে যত খতিয়ানগুলো হয়েছে এই খতিয়ানগুলো কিন্তু জমিদারের নাম না। যারা ভূমিগুলো দখল করেছিল বা দখল সত্ত্ব অনুযায়ী সাধারণত এই খতিয়ানের নামগুলো ছিল। তো এখন প্রশ্ন হলো যে এই যে এসএ খতিয়ান, এসএ খতিয়ানের প্রেক্ষাপটটা হচ্ছে যখন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট বা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন তৈরি করা হলো, তখন জমিদারি প্রথা উচ্ছেদ করার ফলে যাদের কাছে জমিগুলো আছে, কার কার কাছে জমি আছে, কতটুকু পরিমাণ জমি আছে, এই হিসাবগুলো কিন্তু নতুন আইনের আওতায় আবার জানার জন্য এই এসএ খতিয়ানটা করা হয়। এবং এই খতিয়ানের মাধ্যমে কাদেরকে মালিকানাগুলো করা হয়েছিল? এই খতিয়ানের মাধ্যমে মালিকদের নাম করা হয় যারা দখল সত্ত্বের মধ্যে ভূমিটা রেখেছে, দখলে, অর্থাৎ দখলে যাদের ভূমিগুলো আছে, বা যে প্রজারা জমিদার নিয়ন্ত্রণে ছিল এখন জমিদার নেই, তাহলে জমিদার না থাকলে নিশ্চয়ই অবশ্যই কি হবে, সেখানে যারা ভূমিগুলো দখল করেছিল তাদেরকে মালিকানা দিল। তো এই মালিকানা তারা যেন সরাসরি আবার কি সরকারকে খাজনা দিতে পারে, এখান থেকে যেন সরাসরি সরকারের কাছে খাজনা আসতে পারে সরকার। এ কারণে কি করা হলো, নতুন করে আবার এসএ খতিয়ান নেওয়া হলো। এসএ খতিয়ানের 15 হলো স্টেট অ্যাকুইজিশন খতিয়ান। আর সিএস খতিয়ানের সিএস এর 15 হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে, 1888 সালে শুরু হয়েছিল। তো এখন এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে এসএ খতিয়ান করার মাধ্যমে
সরাসরি প্রজাদেরকে মালিকানা দেওয়া হবে এবং প্রজারা যেন সরাসরি সরকারের খাজনা দিতে পারে। তাই প্রজাদের প্রত্যেকটা ইনফরমেশন এবং তথ্য, প্রজাদের কতটুকু পরিমাণে জমি আছে, জমির প্রকৃতিটা কি, এইগুলা এসে খতিয়ানের মধ্যে রেখে সরকারের কাছে তথ্যটা রাখা হয়। এখন সিএস খতিয়ান আমরা দেখলাম, এসএ খতিয়ান দেখলাম। তো এখন এসএ খতিয়ানটা কিভাবে তৈরি হয়েছিল? এসএ খতিয়ানের যে ধারাটি সেটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। কি আইন? রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 17 নম্বর ধারা অনুযায়ী এই খতিয়ানটা তৈরি করা হয়েছে। 17 নম্বর ধারা, 17 সেকশন। এখন এই খতিয়ানটা শুরু হয়েছিল, এই খতিয়ানের কার্যক্রম শুরু হয়েছিল 1954 সালে এবং শেষ হয়েছে 1965 সালে। ওকে, শুরু হয়েছিল পটুয়াখালীতে, শেষ হয়েছে ফরিদপুরে। তার মানে এসএ খতিয়ানের অস্তিত্ব কিন্তু আর বর্তমান আমাদের নাই, যেহেতু শুরুর সময় এবং শেষের সময় আমরা পেয়ে গেছি। এখন সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানের মধ্যে মেইন পার্থক্যটা কি আমরা একটু এটা জানবো। সিএস এবং এসএ খতিয়ানের মধ্যে মেইন পার্থক্যটা, সিএস খতিয়ান সরাসরি ভূমিতে গিয়ে প্রত্যেকটা ভূমি কিত্তা কিত্তা করে মেপে করা হয়েছিল, বাট পরবর্তীতে সেই এসএ যে খতিয়ান, এই খতিয়ান কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে ভূমিতে গিয়ে করা হয়নি। অর্থাৎ এটা বলতে পারেন আপনি এসএ খতিয়ানটা কি হয়েছিল, টেবিলে বসে দখল সত্ত্ব অনুসারে যে কার কোন জমি দখলে আছে, শুধু এই দখল সাক্ষ্য অনুসারে এই খতিয়ানটা তৈরি করা হয়েছিল। তার মানে আমরা যদি একটু ভ্যালিডিটির দিক থেকে যাই, তাহলে এসএ খতিয়ানের মধ্যে একটু জটিলতা তৈরি হতে পারে, যেহেতু সশরীরে সরাসরি ভূমিতে গিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয়নি। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এসএ খতিয়ান, আমরা এটার ইতিহাসটা একটু জানলাম, তথ্যটা জানলাম। এখন সিএস গেল, এসএ গেল, এখন আরএস কি আর বিএস কি? একটা কথা মনে রাখবেন যে এই আরএস এবং বিএস, আরএস খতিয়ানটা কিন্তু এই সিএস খতিয়ানের জেরক্স কপি, আর বিএস খতিয়ানটা আপনি ধরতে পারেন এসএ খতিয়ানের জেরক্স কপি। কিভাবে? এই দুইটা খতিয়ানের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে এই দুইটা খতিয়ান কি? এই দুইটা খতিয়ানের কাজ কিন্তু এখনো চলমান আছে। তার মানে এই দুইটা খতিয়ানের কাজ এখনো চলমান আছে। তাহলে এই দুই খতিয়ান অর্থাৎ আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান, এটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলমান, আপনি ধরে নিতে পারেন। আচ্ছা, এখন আরএস খতিয়ানটা কি? আমরা দেখলাম সিএস খতিয়ান কত 1888 সাল থেকে শুরু হলো এবং 1940 সালে শেষ হলো। এখন 1940 সাল থেকে 1970 সাল পর্যন্ত, 65 সাল পর্যন্ত, অর্থাৎ 1940 থেকে 1940 সাল থেকে 1965, এই সময়টার মধ্যে এখান থেকে তো শেষ হয়ে গেল, এখান থেকে সিএস এর কাজ শেষ হয়ে গেল, আর মেইনলি আরএস শুরু হয় 1965 সাল থেকে। দেখেন এই যে 40 থেকে 65, এখানে প্রায় আপনার 20-25 বছর সময়ের ব্যবধান। এই সময়ের মধ্যে জমির ব্যাপক পরিমাণে প্লটের পরিবর্তন হলো, জমির মালিকানার পরিবর্তন হলো, এবং এর মাঝে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে, নতুন করে আইন হয়েছে। এর ফলে কি এই জমিগুলোর মধ্যে নতুন করে আবার জটিলতা তৈরি হলো, অর্থাৎ এই খতিয়ানের যথাযথ অথেন্টিসিটি সম্পর্কে কি হলো, একটা প্রশ্নবিদ্ধ হলো। ঠিক এই প্রশ্নবিদ্ধতা দূর করার জন্য আরএস খতিয়ানটা তৈরি করা হয়। তার মানে এই খতিয়ানে একটা জেরক্স কপি হচ্ছে আরএস খতিয়ান। তো এখন আরএস খতিয়ানটা শুরু হয়েছে 1965 সালে। তো 65 সাল থেকে শুরু হওয়ার পর এই আরএস খতিয়ানের মধ্যে মেইন যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে যত প্রকার ভুল ভ্রান্তি হয়েছিল সিএস খতিয়ানের, সিএস খতিয়ানের যত প্রকার ভুল ভ্রান্তি, তারপর নতুন করে মালিকানা, নতুন করে প্লটের পরিবর্তন, তো এইগুলো হওয়ার ফলে এই পরিবর্তিত বিষয়গুলো আরএস খতিয়ানের মধ্যে ওঠানো হয়েছে। তো এখন আরএস খতিয়ানের মধ্যে যখন এগুলা ওঠানো হয়েছে, তখন সিএস খতিয়ানকে আরো শক্তিশালী এবং আরো বেশি পরিমাণে সত্যতা নিয়ে আসার জন্য আরএস খতিয়ানটাকে আমরা বেশি গুরুত্ব দিতে পারি। তাহলে আমরা গুরুত্ব দিব কি? এখন যদি আমরা বলি সিএস খতিয়ান এবং আরএস খতিয়ানের মধ্যে কোনটা বেশি অথেন্টিক, আমরা বলবো আরএস খতিয়ানটা সব থেকে বেশি অথেন্টিক। ওকে, যেহেতু এই খতিয়ানের একটা প্রুফ। ওকে, তাহলে এটা গেল আমরা আরএস খতিয়ান, এটা এখনো চলমান। এখন আরএস খতিয়ানটা কোথায় থেকে আসলো? আরএস খতিয়ানটা 1965 থেকে শুরু হয়েছে, আমি আগেই বলেছি, এবং এখনো চলমান আছে। দ্বিতীয়ত সিএস খতিয়ানের রিভিশন আছে আরএস খতিয়ান। আচ্ছা, তার মানে আরএস খতিয়ান আছে রিভিশনাল সার্ভে, আরএস আছে রিভিশনাল সার্ভে, অর্থাৎ রিভিশনাল সার্ভের মাধ্যমে এটা করা হয়েছিল বিধায় আরএস খতিয়ান নামে পরিচিত। এবং
এই খতিয়ানটা কোন আইন বলে তৈরি করা হয়েছে সেটা আমাদের জানা দরকার। এটা হচ্ছে স্যাট অ্যাক্ট, স্টেট অ্যাকোয়ার্ডিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের 144 ধারা অনুযায়ী এটা করা হয়েছিল। তাহলে এখন আমরা এখান থেকে দুইটা বিষয় একটু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে এসএ হচ্ছে 117 ধারা স্যাট অ্যাক্ট। আচ্ছা, আর আরএস হচ্ছে 144 ধারা, এটাও স্যাট অ্যাক্ট। আচ্ছা, তাহলে আমরা দুই প্রকারের খতিয়ান পেলাম এবং মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে আরএস খতিয়ানটা হচ্ছে সিএস খতিয়ানকে রিভিশনাল করে তৈরি করা হয়েছিল। আর এসএ খতিয়ান এখন কি? তাহলে এই বিএস খতিয়ান কি? আপনি ধরতে পারেন যে এসএ খতিয়ান তো প্রায় শেষ হয়ে গেছে। এসএ খতিয়ানের কাজ কততে শেষ হয়ে গেল? এসএ খতিয়ানের কাজ এখানে আপনার 65তে শেষ হয়ে গেল। তো এখন এই এসএ খতিয়ানকে আপনি ধরতে পারেন যে নতুন ভাবে আবার কার্যক্রম শুরু করা হয় বিএস খতিয়ানের মাধ্যমে। এই বিএস খতিয়ানটা শুরু হয়েছে, বিএস খতিয়ান শুরু হয় 1970 সালে। 1970 সালের পর এই বিএস খতিয়ান এখনো চলমান। বিএস খতিয়ানের কার্যক্রম কি এখনো চলমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে সামারিতে পৌঁছাইতে পারি সেটা হচ্ছে যে যেটা এসএ খতিয়ান এটাকে আমরা বিএস খতিয়ানে রূপান্তর নিতে পারি, যেহেতু এটা কাজ শেষ হয়েছে। পরবর্তীতে একই কাজ বিএস খতিয়ানের মাধ্যমে শুরু হয়েছে বা বর্তমানে চলমান। তো বিএস খতিয়ানটাও কিন্তু 144 ধারা অনুযায়ী, স্যাট অ্যাক্টের 144 ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্যাট অ্যাক্টের 144 ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর সিএস খতিয়ানটা কি? সিএস খতিয়ান সমান আমরা আরএস খতিয়ান ধরতে পারি, এটারে রিভিশনাল রূপ। আচ্ছা, এখন প্রশ্ন হলো খতিয়ানগুলো আসলে চেনা দরকার, যে কোন খতিয়ানটা কিরকম হবে, বা খতিয়ানের উপরে কি আসলে নাম লেখা থাকবে যে এটা সিএস খতিয়ান, এটা আরএস খতিয়ান, এটা বিএস খতিয়ান? না, খতিয়ানটা দেখেই আমাদের বুঝে নিতে হবে যে এটা কোন খতিয়ান, সিএস নাকি আরএস নাকি বিএস। যেমন সিএস খতিয়ান লম্বালম্বি ভাবে লেখা হয়। আমি পরের কোনো এক ভিডিওর মধ্যে এই প্রত্যেকটি খতিয়ানকে সরাসরি নিয়ে এসে হাতে কলমে আমরা দেখানোর চেষ্টা করবো যে এটা সিএস খতিয়ান, এটা আরএস খতিয়ান, এটা বিএস খতিয়ান। তবে মেইন পার্থক্যটা হচ্ছে সিএস খতিয়ানের মধ্যে জমিদারের নাম লেখা থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, যে সিএস খতিয়ানের মধ্যে কার নাম লেখা থাকবে? অবশ্যই জমিদারের নাম লেখা থাকবে। আচ্ছা, আমরা এটা মোটামুটি একটা ধারণা পাইলাম। জরিপ খতিয়ান সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মিউটেশন খতিয়ান। মিউটেশন খতিয়ানটা সরাসরি কিন্তু আমাদের মাধ্যমেই হয়, বা মিউটেশন খতিয়ানের মধ্যে আমাদের হাত আছে। কিভাবে হাত আছে? সাধারণত আমরা একটা জমি, কি ধরুন এই জমিটা এ ব্যক্তির নামে আছে, তো এ ব্যক্তি এই জমিটা বির কাছে বিক্রি করলো। কার কাছে বিক্রি করলো? বির কাছে বিক্রি করলো। তো এর নামে কি আছে? কি খতিয়ান করা আছে বা নামজারি আছে, খতিয়ান আছে। আর খতিয়ানের মাধ্যমেই তো প্রকৃতপক্ষে কি খাজনা দেওয়া হয়। আমি যদি কোনো জমির খাজনা দিতে চাই তাহলে খতিয়ান লাগবেই খাজনার জন্য। আমার নিজের নামে যদি খতিয়ান না থাকে তাহলে আমি কখনো ওই জমির খাজনা দিতে পারবো না। তো এখন প্রশ্ন হলো, তো এই জমিটাকে বিক্রি করলো বি এর কাছে, তাহলে এখানে দলিল মূল্যে বিক্রি করলো। আচ্ছা, এখন বিক্রি করার ফলে বির নামে তো খতিয়ান করা একটা দরকার। এখন বির নামে যেহেতু সম্পত্তিটা হয়ে গেল, তাহলে বিকে তো জমিটা খাজনা পরিশোধ করতে হবে। বির তো মালিকানা সত্ত্ব লাগবে, শুধু তো দলিল দিয়েই হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বি তখন কি করবে? এই জমিটাকে কি করে নেবে? খারিজ করে নেবে। এটাকে বলে খারিজ। এটার মানে হচ্ছে যে এই খতিয়ানে এ এর নাম কেটে দিয়ে বি এর নামকে ইনক্লুড করা হবে। এটাই হচ্ছে মিউটেশনাল খতিয়ান। তো এই খতিয়ান তৈরি করার একটা প্রসেস আছে। তো মিউটেশনাল খতিয়ান সম্পর্কে এই স্যাট অ্যাক্ট 143 ধারা বলা হয়েছে। কত ধারা? 143 ধারা। স্টেট অ্যাকোয়ার্ডিশন স্যাট অ্যাক্টের 143 ধারায় এই মিউটেশন খতিয়ান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন এই মিউটেশনাল খতিয়ানের প্রক্রিয়াগুলো কি? মিউটেশনাল খতিয়ানের প্রক্রিয়াগুলো হচ্ছে যে মিউটেশন খতিয়ানটা করার জন্য আপনার সহকারী এসি ল্যান্ড যাকে আমরা ধরতে পারি, যে এসি ল্যান্ড অফিসে আবেদন করতে হয়। এসি ল্যান্ড অফিসে আবেদন করার পর এসি ল্যান্ড সেখান থেকে ইউনিয়নের তহসিলদার অফিস আছে, তহসিলদার অফিসে ওই জমিটার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য বলবে যে ওই জমি সম্পর্কে তো কোনো বিরোধ আছে কিনা। তো এই খোঁজ খবর নিয়ে একটি রিপোর্ট দাখিল করবে এসি ল্যান্ডের কাছে, অথবা সরাসরি এসি ল্যান্ডের কাছে আবেদন না করেও
এখানে ইউনিয়ন তহসিলদার অফিসে আবেদন করা যেতে পারে। তখন ইউনিয়ন তহসিলদার অফিস এগুলো সবগুলো হালনাগাদ করে বা প্রত্যেকটা তথ্য ইনফরমেশন নিয়ে এসিলেন্টকে পাঠাবে। যদি ওই জমিটা সম্পর্কিত কোনো প্রকারের বিরোধ থাকে তাহলে এসিলেন্ট একটা নির্দিষ্ট ডেটে এসিলেন্ট অফিসে গিয়ে যাদের জমিটার মধ্যে যদি বিরোধ থাকে তাহলে উভয় পক্ষের কথা শুনবে এবং শুনে যদি মনে হয় যে না খাজনা খারিজ করে দেবে বা খতিয়ান নাম পরিবর্তন করে দেবে তাহলে তিনি পরিবর্তন করে দিবে। আর যদি মনে হয় যে না কোনো প্রকারের ঝামেলা আছে সেক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ সেটা কি নেবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তাহলে এখানে হলো কি মিউটেশনাল খতিয়ান, এটা গেল 1 নম্বর, এটা বিক্রয় মূল্যে। তাহলে এই মিউটেশনাল খতিয়ান কিভাবে হলো, যদি কোনো জমি বিক্রয় সূত্রে হয় অর্থাৎ বিক্রয় সূত্রে। আচ্ছা, বিক্রয় সূত্রে। তারপর মিউটেশনাল খতিয়ান আরো অন্যভাবে হতে পারে। অন্যভাবে কিভাবে হতে পারে? এক, যদি কোনো সম্পত্তি দান করে। 2 নাম্বার কি, যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়, উত্তরাধিকার। দান উত্তরাধিকার সূত্র যদি সম্পত্তির বিনিময় করে তাহলে কিন্তু কি হতে হবে, অবশ্যই মিউটেশনাল খতিয়ান তৈরি হবে বা মিউটেশন করতে হবে। এখন দান হলে কি, যে ব্যক্তি দান করলো দানকারী ব্যক্তির কাছ থেকে দান গ্রহীতা বা যিনি ডনি ডনির কাছে খতিয়ান করে নিতে হবে। উত্তরাধিকার সূত্রে যদি হয় তাহলে একটা জমি একাধিক সহশরিক থাকবে। ধরুন এই জমিটা একাধিক সহশরিক, ধরুন এই 4 ভাগের আপনার 4 জন সহশরিক আছে। তাহলে এই জমি যদি 4 জন সহশরিক আছে তাহলে অবশ্যই বন্টননামা দলিল করে নিতে হবে। তো বন্টননামা দলিল যখন করা হবে তখন প্রত্যেকে আলাদা আলাদা ভাবে খাজনা খারিজ করে নিতে হবে বা নিজেদের নামে খতিয়ান করে নিতে হবে, তাছাড়া প্রত্যেকটা জমিতে তারা কি করে আলাদা আলাদা ভাবে খাজনা দিতে পারে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম 2 প্রকার খতিয়ান, একটা জরিপ খতিয়ান, একটা হচ্ছে নামপত্তন খতিয়ান বা মিউটেশনাল খতিয়ান। জরিপ খতিয়ানটা হচ্ছে সরকারি অধিদপ্তর থেকে সরাসরি করা হয়, নামপত্তনটা হচ্ছে আমাদের আবেদনের প্রেক্ষিতে করা হয়। তো নামপত্তনের খতিয়ান দানের ক্ষেত্রে, উত্তরাধিকারের ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে বা কোনো সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে অন্যের নাম থেকে বা দাতার নাম থেকে যিনি গ্রহীতা তার নামে একটা খতিয়ান তৈরি করে নেওয়া হয়। এটাই হচ্ছে নামপত্তন খতিয়ান। আমরা এটা সারসংক্ষেপ বলতে পারি। সর্বোপরি খতিয়ান তৈরি করা হয় খাজনা নির্ধারণ করার জন্য, যে খতিয়ান কি পরিমাণ জমি আছে সেই অনুযায়ী একজন ব্যক্তির জন্য খাজনা নির্ধারণ করতে পারে এবং জমির মালিকানাটা নিতে পারে, সে কারণে খতিয়ানটা তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো, খতিয়ানই কিন্তু জমির মালিকানার একমাত্র সত্য নয়। এখানে বিক্রয় দলিল থাকতে পারে, বিক্রয় দলিলের পর দাখিলা থাকতে পারে, পসেশন থাকতে পারে বা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সাধারণ জমির মালিকানা নির্ধারণ করা হয়। তবে মেইন কথা হচ্ছে খাজনা নির্ধারণ করার উদ্দেশ্যে সাধারণত এই খতিয়ানটা তৈরি করা হয় এবং খতিয়ান জমির প্রাথমিক মালিকানার প্রমাণপত্র। ধন্যবাদ। সামনের ক্লাসে আবার পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে কথা হবে। আমরা ধারাবাহিকভাবে স্যাট অ্যাক্টের ক্লাস করতেছি, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের। ধন্যবাদ, ভালো থাকবেন।